ওয়েলকাম টু সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং। সুদীপ্ত ফ্রেন্ডস লার্নিংয়ে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা ক্লাস ষষ্ঠ শ্রেণী রায়ন মার্টিন প্রশ্নবিচিত্রার বই থেকে দ্বিতীয় স্কুল অর্থাৎ রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন এইচএস মেদিনীপুর, এই স্কুলটির প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর জন্য এই স্কুলটির জন্য তোমাদের খুব ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং এই স্কুলটির সম্পূর্ণ প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদের আজকে দিতে চলেছি। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো, প্রথমে তাহলে আমরা কোন স্কুল আলোচনা করবো? রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন এইচএস মেদিনীপুর। একের দাগে বলা হয়েছে 2-1 কথায় উত্তর দাও। প্রথম কোশ্চেন রয়েছে ক্যাসিওপেয়ার আকৃতি কেমন? তোমরা উত্তরটি ঠিক পূর্ণবাক্যে লিখবে যে ক্যাসিওপেয়ার আকৃতি ইংরেজি এমুখের মতো। 2 নম্বর কোশ্চেন বলা হয়েছে পৃথিবী থেকে সূর্য কত গুণ ভারী? উত্তর হবে পৃথিবী থেকে সূর্য 3 লক্ষ গুণ ভারী। 3-এর দাগে বলা হয়েছে শনির বলয় কী দিয়ে তৈরি? তোমরা উত্তরটা ঠিক এইভাবে লিখবে যে শনির বলয় ধূলিকণা, পাথরের টুকরো, বরফ ইত্যাদি দিয়ে তৈরি। 4-এর প্রশ্ন বলা হয়েছে যে হ্যালির ধূমকেতু আবার কত সালে দেখা যাবে? তাহলে এবার উত্তরটা তোমরা এইভাবে লিখবে যে হ্যালির ধূমকেতু আবার 2062 সালে দেখা যাবে। ভিড়ে বলা হয়েছে যে ইসরো এর বর্তমান চেয়ারম্যানের নাম কি? তাহলে উত্তর লিখবে যে ইসরো এর বর্তমান চেয়ারম্যানের নাম এস সোমনাথ। 6-এর প্রশ্নে বলা হয়েছে অস্ট্রেলিয়ার কোন ঋতুতে বড়দিনের উৎসব পালিত হয় বা পালন হয়? তাহলে উত্তর লিখবে অস্ট্রেলিয়া গ্রীষ্মকালে ঋতুতে বড়দিনের উৎসব পালিত হয়। এবার চলো দেখে নেব 2-এর দাগে শূন্যস্থান পূরণ করো। কি বলা হয়েছে দেখো, 2-এর 1-এ বলা হয়েছে যে বিজ্ঞানের সবচেয়ে পুরনো চর্চা হলো ড্যাশ। উত্তর হবে বিজ্ঞানের সবচেয়ে পুরনো চর্চা হলো জ্যোতির্বিজ্ঞানী। 2-এর দাগে বলা হয়েছে শুক্র গ্রহের পরিক্রমার দিন অপেক্ষা আবর্তনের দিন ড্যাশ দিন বেশি হয়। উত্তর হবে এক্ষেত্রে যে শুক্র গ্রহের পরিক্রমার দিন অপেক্ষা আবর্তনের দিন 18 দিনের বেশি হয়। 3-এর দাগে বলা হয়েছে দেখো, 3-এর দাগে বলা হয়েছে পৃথিবীর পরিধি প্রায় ড্যাশ কিমি। উত্তর হবে পৃথিবীর পরিধি প্রায় 40,000 কিমি। 5-এ বলা হয়েছে যে মিরান্ডা, 5-এ কী বলা হয়েছে না, 5-এ বলা হয়েছে যে মিরান্ডা ড্যাশ গ্রহের উপগ্রহ। উত্তর হবে ইউরেনাস। 5-এ বলা হয়েছে, ওটা 4-এ ছিল, 5-এ বলা হয়েছে ভারত ও শ্রীলঙ্কা ড্যাশ প্রণালী দ্বারা বিচ্ছিন্ন। উত্তর হবে ভারত ও শ্রীলঙ্কা পক প্রণালী দ্বারা বিচ্ছিন্ন। এবং 6-এ বলা হয়েছে ভারতের দীর্ঘতম নদীর নাম। উত্তর হবে ভারতের দীর্ঘতম নদী গঙ্গা। এবার চলো 3-এর দাগে বলা হয়েছে নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও। প্রথমে রয়েছে সৌরজগৎ কী? তোমরা উত্তরটা ঠিক এইভাবে সুন্দরভাবে লিখবে যে সূর্যের বাইরের অংশে অর্থাৎ এই যে 6টা মণ্ডল বা 6টা মণ্ডলে ছোট ছোট বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে আয়নিত কণা, গ্যাস, রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে। একে আমরা বলি সৌরজগৎ, যেটাকে ইংলিশতে বলা হয় সোলার স্টর্ম। আমেরিকার বিখ্যাত পদার্থবিদ নরম্যান পার্কার 1918 সালে প্রথম সৌরজগতের ধারণা দেন এবং প্রতি 11 বছর অন্তর এই ঝড়টাকে জোরালো হয়। এইটুকু তোমরা লিখবে। পরের যে কোশ্চেনটি বলা হয়েছে জিওড কি? তোমরা প্রথমে লিখবে জিওড কোন শব্দ থেকে এসেছে। তারপরে তোমরা লিখবে যে এই যে জিওড শব্দের অর্থ হচ্ছে পৃথিবীর মতন দেখতে বা পৃথিবীর সদৃশ্য, এটুকু লিখবে। তারপর লিখবে যে পৃথিবীর প্রকৃতির আকৃতি কোনো একটা বস্তুর সঙ্গে তুলনা করা যায় না বলে বলা হয় যে পৃথিবীর আকৃতি পৃথিবীর সদৃশ্য বা জিও, ইংরেজিতে বলা হয় জিও। 3-এর দাগে ছিল তোমাদের প্রশ্ন দুন কি? ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। উত্তর লিখবে যে শিবালিক এবং হিমালয়ের মাঝের উপত্যকাকে দুন বলা হয়। এবার তোমরা এখানে 2-1টা বৈশিষ্ট্য দেওয়ার চেষ্টা করবে। তাই প্রথম বৈশিষ্ট্য লিখবে এই উপত্যকাগুলি সংকীর্ণ ও দীর্ঘ কিন্তু অল্প প্রশস্ত হয়। 2 নম্বর পয়েন্ট লিখবে এগুলিকে প্রায় সমতল উপত্যকা। 3 নম্বর পয়েন্ট এই উপত্যকা উর্বর হওয়ায় কৃষিকাজ ভালো হয়। 4 নম্বর পয়েন্ট লিখবে প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এই উপত্যকাগুলি পর্যটন শিল্প বিকাশ লাভ করেছে।
উদাহরণ হিসেবে তোমরা কী লিখবে না, উদাহরণ হিসেবে লিখবে উত্তরাখণ্ডের দেরাদুন 75 কিমি দীর্ঘ এবং 20 কিমি প্রশস্ত, এছাড়াও কটা চৌখাম্বা প্রভৃতি উল্লেখযোগ্য দুল রয়েছে। 4 দাগে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। টিকা লিখো আকাশগঙ্গা সম্পর্কে। তোমরা উত্তরটা ঠিক এইভাবে গুছিয়ে সুন্দরভাবে লিখবে। প্রথমে তোমরা পয়েন্ট করবে আকাশগঙ্গা বলে লিখবে মহাবিশ্বের অসংখ্য ছায়াপথের মধ্যে যেটিতে সূর্য তার পরিবার নিয়ে আছে আর সেই পরিবারের অংশ হিসাবে আমরাও আছি, তাকে আকাশগঙ্গা ছায়াপথ বলা হয়। এর অপর নাম মিল্ক ওয়ে। এবার তোমরা লিখবে বৈশিষ্ট্য বলে পয়েন্ট করবে। বৈশিষ্ট্য বলে পয়েন্ট করে প্রথম 1 দাগে লিখবে যে প্রায় 10,000 কোটি নক্ষত্র, গ্যাস, ধূলিকণা নিয়ে আকাশগঙ্গা গঠিত হয়। তারপর তোমরা 2 নম্বর পয়েন্ট লিখবে এটি একটি পেঁচানো বা সর্পিল আকৃতির ছায়াপথ। 3 নম্বর পয়েন্ট লিখবে খালি চোখে রাতের আকাশে যত তারা দেখা যায় সবই আকাশগঙ্গা ছায়াপথের তারা। এবং 4 নম্বর পয়েন্টে তোমরা লিখবে এর ব্যাস প্রায় 1 লক্ষ আলোকবর্ষ সমান হয়। এবং 5 নম্বর পয়েন্ট লিখবে 5 নম্বর পয়েন্টে এইভাবে লিখবে যে এর ওজন প্রায় 14,000 কোটি সূর্যের ওজনের সমান। এবং তোমরা 6 নম্বর পয়েন্টে লিখবে আকাশগঙ্গার বয়স প্রায় 1,200 কোটি বছর। এবং শেষ পয়েন্ট এইভাবে লিখবে 7 দাগের পয়েন্টে লিখবে আকাশগঙ্গার কেন্দ্রে থাকা বিশাল কৃষ্ণ গহ্বর, যেটাকে আমরা বলি ব্ল্যাক হোল, স্যাজিটেরিয়াসের নামে পরিচিত। ওকে, এই কটা পয়েন্ট তোমরা বৈশিষ্ট্যভাবে লিখবে। এবার 2 নম্বর প্রশ্ন বলা হয়েছিল পৃথিবী কি গোল? এর সমর্থনে একটি যুক্তি দাও। এই প্রশ্নটিও তোমরা ভালোভাবে করে নিও। উত্তরটা ঠিক এইভাবে লিখবে যে পৃথিবীর আকৃতি অভিগত গোলকের ন্যায় হলেও একে সম্পূর্ণ অভিগত গোলক বলা যায় না। এবার তোমরা শুরু করবে কারণ বলে। কারণ বলে প্রথম পয়েন্টে লিখবে কারণটা কি বলে পয়েন্ট করবে কেন্দ্রমুখী ও কেন্দ্র বহির্মুখী শক্তি বলে পয়েন্ট করবে। এই পয়েন্টের ভিতরে তোমরা কী লিখবে যে লিখবে বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে কোনো নমনীয় গোলাকার বস্তু নিজ মেরুদণ্ডের চারপাশে অবিরাম লাট্টুর মতো ঘুরলে একই সঙ্গে পরস্পর বিরোধী দুটি বল যথা কেন্দ্রমুখী ও কেন্দ্র বহির্মুখী শক্তির কাজ করে। মধ্যভাগে পূর্ব পশ্চিমে কেন্দ্র বহির্মুখী ও উত্তর দক্ষিণ কেন্দ্রমুখী শক্তি কার্যকর হয়। এইভাবে তোমরা লিখবে পূর্ব পশ্চিমে কেন্দ্র বহির্মুখী শক্তি কার্যকরী হওয়ায় মধ্যভাগ স্ফীত এবং উত্তর দক্ষিণ কেন্দ্রমুখী শক্তি কার্যকরী হওয়ায় উত্তর দক্ষিণ বিন্দু চাপা হয়েছে, ফলে পৃথিবীর আকৃতি প্রায় গোলাকার হয়েছে। এর ফলে পৃথিবীর মেরু ব্যাস 12,714 কিমি ও নিরক্ষীয় ব্যাস হয়েছে 12,757 কিমি। এবার তোমরা 2 নম্বর পয়েন্ট লিখবে বন্ধুরতা। 2 নম্বর পয়েন্ট কী লিখবে? বন্ধুরতা। তোমরা লিখবে যে পৃথিবীর সর্বোচ্চ স্থান হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট 8,848 মিটার উঁচু। আবার সর্বনিম্ন স্থান প্রশান্ত মহাসাগর। সুতরাং এই প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত 10,915 মিটার গভীর। সবথেকে উঁচু ও নিচু স্থানের মধ্যে পার্থক্য প্রায় 20 কিমি। তাই পৃথিবীর অনিয়মিত তরঙ্গায়িত গোলক আকৃতি পৃষ্ঠের সঙ্গে বাস্তবিক পক্ষে কোনো পদার্থের কোনো আকৃতির মিল নেই। এবার তোমরা লিখবে 3 নম্বর পয়েন্টে। 3 নম্বর পয়েন্টে কি লিখবে? 3 নম্বর পয়েন্টে লিখবে উপগ্রহ চিত্র বলে হেডিং করো, বলে উত্তর লিখবে যে বিভিন্ন কৃত্রিম উপগ্রহ মারফত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায় যে বলে পয়েন্ট করবে যে পৃথিবীর উত্তর মেরু চাপা নয়, কেবলমাত্র দক্ষিণ মেরু একটু চাপা। দক্ষিণ মেরুতে প্রায় 20 মিটার চাপা এবং উত্তর মেরুতে 20 মিটার উঁচু। তারপর 2 নম্বর পয়েন্ট লিখবে যে উত্তর গোলার্ধের মধ্যে অংশ প্রায় বসা, কিন্তু দক্ষিণ গোলার্ধের মধ্যে অংশ প্রায় 8 মিটার খোলা।
এবার 4 নম্বর পয়েন্টে লিখবে মন্তব্য বলে। বলে কি লিখবে? যে লিখবে সুতরাং পৃথিবীর এরূপ আকৃতি আমাদের পরিচিত কোনো বস্তু যেমন কমলালেবু, নেশপাতি, পেয়ারা, আপেল আকৃতির সঙ্গে তুলনা করা যায় না। তাই বলা হয় পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, যাকে ইংরেজিতে বলা হয় জিওড। সমুদ্রের গড় পৃষ্ঠতল অনুযায়ী কল্পিত পৃথিবীর আকৃতি জিওড বলে। এবার তোমাদের 3 নম্বর কোশ্চেন ছিল তারাগুলি মিটমিট করে কেন? এক্ষেত্রে তোমরা উত্তর লিখবে যে তারাদের আলো পৃথিবীর চারিদিকে থাকা বায়ুমণ্ডল ভেদ করে আমাদের চোখে এসে পৌঁছায়। বায়ু প্রভাবের কারণে এই বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে ঘনত্ব, তাপমাত্রা অনবরত বদলায়। তাই বায়ুমণ্ডল ভেদ করে আসা তারার আলোগুলিকে দেখে মিটমিট করছে বলে মনে হয়। আর আমরা যদি পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে মহাকাশ থেকে দেখি তাহলে তারাগুলোকে স্থির আলোবিন্দুর মতন দেখাবে। এবং আমাদের শেষ কোশ্চেন ছিল, অর্থাৎ 4 দাগের কোশ্চেন ছিল ভারতের মরুভূমি অঞ্চলে খুব কম মানুষ বসবাস করে কেন? এক্ষেত্রে তোমরা উত্তর লিখবে এইভাবে যে ভারতের থর মরুভূমি অঞ্চলে খুব কম মানুষ বসবাস করে। তার কারণ বলে 1 নম্বর পয়েন্ট হবে জলের অভাব হবে। ঠিক আছে, এটা জলের অভাব হবে। জলের অভাব অর্থাৎ মরুঅঞ্চলে বৃষ্টি খুব কম হওয়ায় তীব্র জলকষ্ট ভোগ করতে হয়। পানীয় জল যেমন খুঁজেও মেলে না, তেমনি জলের অভাবে এখানে তেমন উদ্ভিদও দেখা যায় না। 2 নম্বর পয়েন্ট লিখবে চাষবাসের অভাব। লিখবে যে মেরু অঞ্চলে বালুকাময় বৃষ্টিহীন সূক্ষ্ম রুক্ষ প্রান্তর হওয়ায় এখানে চাষবাস একেবারে হয় না বলেই চলে। 3 নম্বর লিখবে প্রচণ্ড গরম। এইভাবে লিখবে যে মরু অঞ্চলে দিনের বেলা প্রচণ্ড গরম ও রাতে প্রচণ্ড ঠান্ডা। এইরূপ চরম ভাবাপন্ন পরিবেশে মানুষ বসবাসে অনুপযুক্ত। এবং পয়েন্ট লিখবে 4 পরিবহন ও শিল্পের অভাব। বলে কি লিখবে? যে লিখবে মরুভূমিতে যতদূর তাকানো যায় শুধু বালি পাথর। এই বালির উপর পরিবহন ব্যবস্থা তেমন করে ওঠেনি। পরিবহন ব্যবস্থা ও অন্যান্য পরিকাঠামো অভাবে এখানে শিল্পের বিকাশ সম্ভব হয়নি। সুতরাং আজকে তোমাদের ক্লাসটি এই পর্যন্ত রইল। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং শেষে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো এবং তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো। তোমরা যদি বেশি বেশি করে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমি তোমাদের সুদীপ্ত স্যার কথা দিচ্ছি, আমি তোমাদেরকে একদম ফ্রি কস্টের মাধ্যমে আমি তোমাদের অনলাইনে পড়ানো আমি ব্যবস্থা নেব। সুতরাং তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো। আজকে ক্লাসটি এই পর্যন্ত। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।